ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদের ক্লাস 11 এর কেমিস্ট্রি ক্লাস শুরু করব। তো আমরা আজকে প্রথম পড়ব হচ্ছে সেমিস্টার 1 এর ইউনিট 1 এর ফার্স্ট চ্যাপ্টার কনসেপ্ট অফ কেমিস্ট্রি, একদম প্রথম টপিকটা। তো প্রথম টপিকটা রয়েছে লজ অফ কেমিক্যাল কম্বিনেশন। কেমিক্যাল কম্বিনেশন, রাসায়নিক সংযোগ। দেখো, এই টপিকটা পড়ানোর আগে তোমাদের কয়েকটা বিষয় একটু জানতে হবে হচ্ছে রসায়নের ইতিহাসটা। তো রসায়নের ইতিহাসে তো বিভিন্ন ঘটনা প্রবাহ চলেছে। তো তারপর একটা সময় এসেছিল যখন ঠিক শুরুয়াতটা হয়, অর্থাৎ নতুন করে ভাবার যে সময় স্টার্ট হয়, সেটা হচ্ছে একদম 1808 সাল এরকম একটা টাইমে, যখন ডাল্টন প্রথম পরমাণুবাদ প্রকাশ করেন। তো তার এই যে পরমাণুবাদ, এই পরমাণুবাদের অনেকগুলো বিষয় তিনি উল্লেখ করেছিলেন এবং তারপর বিভিন্ন ভাবে আরো ডেভেলপ করে। ঠিক আছে, তো এই পরমাণুবাদকে কেন্দ্র করে বা এই পরমাণুবাদটাও আরো অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করেই কিন্তু তৈরি করা হয়েছিল। সেখানে কিন্তু অবশ্যই ছিল ল অফ কনজারভেশন অফ মাস এবং ল অফ মাল্টিপল প্রপোর্শন। ঠিক আছে, এই পরমাণুবাদ তো পড়েছি অলরেডি, বিগত ক্লাসে পড়ে এসছো। তো আজ আমরা এই যে রাসায়নিক সংযোগ সূত্র, এখান থেকে স্টার্ট করব। একদম শুরুতেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র, অর্থাৎ ল অফ কনজারভেশন অফ মাস। তো ল অফ কনজারভেশন অফ মাস অর্থাৎ ভরের যে নিত্যতা সূত্র, এখানে একটা ভীষণ কমন কথা যেটা তোমরা ছোট থেকেই পড়ে আসছো, সেটা হচ্ছে যে মাস নাইদার বি ডেস্ট্রয়েড নর বি ক্রিয়েটেড। অর্থাৎ ভরকে কিন্তু কখনোই সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ভর কখনোই সৃষ্টি বা ধ্বংস করা যায় না। একই রকম ভাবে এই যে বিষয়টা, এটা আমরা দেখবো এই সূত্রের মাধ্যমে। এখানে বলা হয়েছে ভরের নিত্যতা সূত্রে বলা হয়েছে কোন ভৌত বা রাসায়নিক পরিবর্তনে, কোন জড় পদার্থের ভৌত বা রাসায়নিক পরিবর্তন ঘটলে বিক্রিয়ার পূর্বে বা পরিবর্তনের আগে এবং পরে, বিক্রিয়ার পরে যে, যেমন বিক্রিয়ার পূর্বে বিক্রিয়ক পদার্থগুলো ছিল এবং বিক্রিয়া ঘটার পরে গিয়ে যে বিক্রিয়াজাত পদার্থগুলো যাদেরকে পেলাম, এদের যে মোট ভর, এই ভর অপরিবর্তিত থাকবে। অর্থাৎ দুটো ভরই ইকুয়াল হবে। তাহলে টোটাল মাস অফ রিঅ্যাক্ট্যান্ট and the total mass of products will be equal. কোথায় না, ভরের নিত্যতা সূত্রে আমরা এটা দেখব। অর্থাৎ a plus b is equal to ab যদি হয়, তাহলে mass of a plus mass of b is equal to mass of ab। এইটাই আমরা ভরের নিত্যতা সূত্র থেকে জেনেছি। কোনো একটা পাত্রে বরফ নিয়ে সেই বরফকে গলানো হলো, একটা বরফের আইস কিউব নেওয়া হলো এবং তার একটা নির্দিষ্ট মাস রয়েছে, আমি ধরলাম m মাস। তো এই বরফটাকে গলানো হলো, হিট করা হলো, হয়ে এই বরফটা গলে তরল মানে জলে পরিণত হলো। তো দেখা গেল যে পাত্রটা যদি একদম ক্লোজ থাকে, তাহলে এই যে মাস অফ আইস is equal to হয়ে গেল এই মাস অফ ওয়াটার। তো এখান থেকে বলা গেল যে ভৌত পরিবর্তনই হোক, কনজারভেশন অর্থাৎ সংরক্ষণ সূত্র, সেটা কিন্তু মেনে চলছে বা মান্যতা পাচ্ছে। একই রকম ভাবে আমরা রাসায়নিক পরিবর্তনের একটা টেস্ট দেখব। দেখো, ল্যান্ডভল্ট বলে একজন বিজ্ঞানী ছিলেন, ল্যান্ডভল্ট। তিনি কি করেছিলেন? তিনি এরকম একটা এইচ আকৃতির একটা পাত্র নিয়েছিলেন, যে পাত্রে এই পাশটায় একটা অংশ রয়েছে, মাঝখানটায় একটা পথ রয়েছে, একটা নল রয়েছে এবং তার এই পাশটা আরেকটা পার্ট রয়েছে। তো একটা দিকে তিনি সিলভার নাইট্রেট নিলেন AgNO3, আর একটা দিকে তিনি সোডিয়াম ক্লোরাইড নিলেন। নিয়ে এইবার এই দুটোকে ভালো করে মিক্স করে দিলেন। তো কি পাবো আমরা? সিলভার নাইট্রেট AgNO3 প্লাস NaCl রিঅ্যাকশন করলে কি তৈরি হবে? AgCl প্লাস NaNO3।
তাই তো? এই যে রিয়াকশনটা কি বিক্রিয়া? এটাকে কি বিক্রিয়া বলি আমরা? এটাকে আমরা বলি যে বিনিময় বিক্রিয়া, তাই তো? এরা পরস্পরের মধ্যে আয়নের বিনিময় করেছে। তো এই যে বিনিময় বিক্রিয়াটা হলো, এই যে রিয়াকশনটা হলো, এখানে দেখা গেল যে টোটাল মাস অফ reactant is equal to total mass of products. তাহলে এই ল্যান্ড ভল্টের যে এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টটা থেকে কিন্তু আমরা এটা দেখলাম। এবার আমরা একটুখানি এটা নিউমেরিক্যালি দেখি যে কি ঘটে এই বিষয়টা। যেমন ধরো কার্বনের মাস হচ্ছে 12, অক্সিজেন O2 এর মাস হচ্ছে 16 into 2 that is 32। তো এদের কম্বিনেশনে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, যেখানে কার্বন ডাই অক্সাইডের মাস কত হচ্ছে 12 plus 16 into 2 that is 44। তাহলে এই যে 12 plus 32 এটাও 44ই হয়, আবার এখানেও 44ই পাচ্ছি। তাহলে বিক্রিয়ার পূর্বে এবং বিক্রিয়ার পরে পদার্থের মোট ভর কিন্তু অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে এইখানে এই যে রিঅ্যাকশনটা, এটা কেমিক্যাল কম্বিনেশনে এই যে ল অফ কনজারভেশন অফ মাস এটা মেইনটেইন করছে, তাই তো? এরকম আরো এক্সাম্পল হয় 3mg plus n2, এখান থেকে আমরা পাচ্ছি কি mg3n2। তো 3mg দেখো 3 into 24, হ্যাঁ, আর নাইট্রোজেনের কত 14, তাই তো? অ্যাটমিক মাস তাহলে 14 into 2, তাহলে কত হচ্ছে? এখানে 28 আর এখানে হচ্ছে 72। তাহলে 72 আর 28 যোগ করলে কত হয়? 100 হয়। 72 প্লাস 28 ইকুয়াল টু 100, 100। আর এটাও দেখো 100। তো এখান থেকে আমরা বলতে পারি যে এই যে রিঅ্যাকশনটা হলো, এই রিঅ্যাকশনটায় যারা রিঅ্যাকট্যান্ট ছিল এবং এখান থেকে যে প্রোডাক্টটা আমরা পেলাম, এই রিঅ্যাকট্যান্টের টোটাল মাস প্রোডাক্টের টোটাল মাসের ইকুয়াল হলো। তাহলে এখান থেকে আমরা এই ল অফ কনজারভেশন অফ মাসের একদম মান্যতা পাচ্ছি। এইবার আমরা একটু অন্য প্রসঙ্গ আলোচনা করি। এই যে ঘটনাটা ঘটলো, এই যে ল অফ কনজারভেশন অফ মাস, এই বিষয়টাকে কেন্দ্র করে এই যে রাসায়নিক সংযোগ সূত্রটা একটা পেলাম আমরা, এর ঠিক আরো বেশ কিছু বছর কেটে যাওয়ার পরে বিজ্ঞানী আইনস্টাইন তার ভর ও শক্তির নিত্যতা সূত্রের কথা বললেন। অদ্ভুতভাবে এরপরে বিজ্ঞানের আরো অনেকটা উন্মুক্ত দিক খুলে যায়। কিরকম? অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে কিছুটা শক্তি উৎপন্ন হলো, কিন্তু যখন ঘটছিল তখন তো যে বিক্রিয়ক পদার্থগুলো ছিল শুধুমাত্র তারাই বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, একদম একটা ক্লোজ সিস্টেমের মধ্যে বিক্রিয়া হয়েছে, কোনোভাবে শক্তি ওর মধ্যে প্রবেশ করা বা ওখান থেকে শক্তি নতুন করে বেরোনোর কোনো জায়গা ছিল না, তো এখান থেকে শক্তিটা আসলো। তো এটা কিভাবে সম্ভব? অনেক ক্ষেত্রে যে তাপমোচী যে বিক্রিয়াগুলো, সেখানে বিক্রিয়ার সঙ্গে কিছুটা এক্সট্রা টেম্পারেচার ক্রিয়েট হয় বা তৈরি হয়, এখানে তাপ উন্মুক্ত হয়, তাপ মোচন হয়, তাপ বেরিয়ে আসে। তো এই যে তাপ বেরোচ্ছে, এটা কিভাবে সম্ভব হচ্ছে? এই ক্ষেত্রে আমরা যে বিষয়টার কথা জানবো সেটা হচ্ছে আইনস্টাইনের একটা যুগান্তকারী সৃষ্টি, সেটা হচ্ছে E is equal to mc²। E for energy, এনার্জি মানে শক্তি আমরা জানি, m for mass of particle, আর c মানে হচ্ছে আলোর বেগ। আচ্ছা, আলোর বেগ কত? 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড SI ইউনিট, তাই তো? তো এখান থেকে এই E equal to mc² ফর্মুলাকে কাজে লাগিয়ে দেখা যাচ্ছে যে ধরো একটা রিঅ্যাকশন হচ্ছে, তো একটা রিঅ্যাকশন হওয়ার ফলে যারা রিঅ্যাকট্যান্ট ছিল তাদের যে মোট মাস ছিল, মোট ভর ছিল, তো বিক্রিয়াজাত যে পদার্থ উৎপন্ন হলো
সেই উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের দেখা গেল সামান্য ভর কম পাওয়া যাচ্ছে, এবং ওই সামান্য ভর, একটু সামান্য ভরের পার্থক্যের জন্য একটা হিউজ তাপ শক্তি উৎপন্ন হয়েছে। তো এই যে তাপ শক্তিটা নির্গত হয়েছে সেটা ধরা পড়ছে, তো বিক্রিয়ায় তাপ নির্গত হয়েছে, তো তাপের মোচন ঘটেছে, তো আর সামান্য পরিমাণ ভরের পার্থক্য ঘটেছে। তো এইখান থেকে বলা যাচ্ছে যে ওই যে সামান্য পরিমাণ ভর কিসে পরিবর্তিত হয়েছে, না তাপে পরিবর্তিত হয়েছে বা শক্তিতে কনভার্ট হয়েছে। তো এখান থেকে এই আইনস্টাইনের কথা অনুযায়ী আমরা যদি এই কনজারভেশন অফ মাসের এই যে থিওরিটা, এটাকে যদি আরেকটু মডিফাই করি, তাহলে আমরা কি বলতে পারি যে দেখো, ভর এবং শক্তি কোনো রাসায়নিক বিক্রিয়ার পূর্বে, যে কোনো বিক্রিয়া, যে কোনো বিক্রিয়া, সেই বিক্রিয়ার পূর্বে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে অর্থাৎ উপাদানের মোট ভর ও শক্তি এবং বিক্রিয়া জাতের মোট ভর ও শক্তি দুটো সমান হবে। ঠিক আছে, ভর ও শক্তিতে রূপান্তরিত হতে পারে, শক্তি ভরে রূপান্তরিত হতে পারে। তো আলটিমেট বিক্রিয়কের মোট ভর ও শক্তি, ভর এবং শক্তির সমষ্টি, বিক্রিয়া জাতের ভর ও শক্তির সমষ্টি দুটো সমান হবে। ঠিক আছে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদিও এই পরিবর্তনটা ভীষণ ভীষণ কম, ভরের ক্ষেত্রে ভরের পরিবর্তনটা ধরা পড়ে না, যে কারণের জন্য আমরা এই যে কনজারভেশন অফ মাস এই থিওরির উপর বেস করে আমরা ইকুয়েশন ব্যালেন্স করি, ইকুয়েশন ব্যালেন্স করতে পারি। ঠিক আছে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমি কিছু প্রবলেম নিয়ে আসছি তোমাদের, কিছু প্রবলেম এই সংক্রান্ত কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম। দেখো, আমরা একটা বেসিক প্রবলেম এই সংক্রান্ত অর্থাৎ ভরের নিত্যতা সূত্র অর্থাৎ কনজারভেশন অফ মাস এর উপর ডিপেন্ড করে একটা খুব সাধারণ মানের একটা প্রবলেম আমি তোমাদের সামনে দেখাচ্ছি। বলেছে যে যদি 15 গ্রাম CH3COOH অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণে 6.3 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 যোগ করা হয়, তাহলে দেখা গেল যে অবশেষ যে অবশেষ পড়ে থাকে তার ওজন হচ্ছে 18 গ্রাম। এই বিক্রিয়ায় কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে? তো আমরা একটুখানি রিঅ্যাকশনটা লিখে নিই। কি হবে? CH3COOH প্লাস সোডিয়াম বাইকার্বনেট, এরা রিঅ্যাকশন করেছে, করে কি তৈরি করেছে, না কি তৈরি করবে? CH3COONA প্রতিস্থাপন হবে, প্লাস জল উৎপন্ন হবে H2O প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হবে। এই যে রিঅ্যাকশনটা এখানে দেখা গেছে যে 15 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড নেওয়া হয়েছিল, 15 গ্রাম, আর এর দ্রবণে 6.3 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট যোগ করা হয়েছিল, 6.3 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট যোগ করা হয়েছিল। তো এখানে দেখা গেল যে যে অবশেষটা পড়ে থাকে, যে অবশেষ পড়েছিল, অবশেষ কিন্তু এইটুকু পড়েছিল, আর এ কিন্তু পড়ে থাকেনি। কেন? কারণ এ তো গ্যাস পড়ে গেছে, গ্যাস বেরিয়ে গেছে, কিন্তু যে অবশেষ পড়েছিল তার ওয়েট হচ্ছে 18 গ্রাম করে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে? খুব সহজ হিসাব, একদম ক্লাস 3-4 এর জিনিস, মানে একদম দশমিকের যোগ জাস্ট। কি হবে না, বিক্রিয়কের মোট ভর, বিক্রিয়কের মোট ভর কত হচ্ছে? 15 গ্রাম প্লাস 6.3 গ্রাম। তাহলে বিক্রিয়কের মোট ভর কত হচ্ছে? 15 আর 6 21.3 গ্রাম। এবার বিক্রিয়াজাত অবশেষের অর্থাৎ যেটুকু পড়েছিল, তাহলে অবশেষের মোট ভর কত পাচ্ছি আমরা? 18 গ্রাম দেওয়া আছে। তো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের ভর কত না 21.3 মাইনাস 18 গ্রাম, তাই তো? কত হচ্ছে? 3.3 গ্রাম। বোঝা গেছে? তাহলে এইভাবে কিন্তু আমরা এই ল অফ কনজারভেশন অফ মাস কে আমরা বুঝতে পারছি। তো এর পরের টপিকটায় চলে আসি। এবার দেখো, এর পরের যে সংযোগ সূত্রটা সেটা হচ্ছে স্থির অনুপাত সূত্র। স্থির অনুপাত সূত্র অর্থাৎ ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। এখানে কি বলা হয়েছে না, কোনো যৌগিক পদার্থকে যে কোনো উৎস থেকে নেওয়া হোক না কেন, যে কোনো উৎস থেকে তুমি নাও, এই যে যৌগটা নেওয়া হলো
এর উপাদান মৌলগুলো অর্থাৎ যে মৌলগুলো দিয়ে তৈরি হয়েছে এই যৌগটা, সেই উপাদান মৌলগুলোর অ্যাকচুয়ালি নির্দিষ্ট এবং যৌগটিতে উপাদান মৌলগুলির ওজনের অনুপাত সর্বদা স্থির বা ধ্রুবক। কথাটার অর্থ হলো, ধরো তুমি জল নিয়েছো, সেই জলটা তোমার বৃষ্টি জল হতে পারে, পুকুরের জল হতে পারে, তোমার গ্লাসের একদম বিশুদ্ধ জল নিয়েছো সেই জল হতে পারে, যে কোনো জায়গা থেকে জল নিতে পারো, যে কোনো বিক্রিয়ায় উৎপন্ন হতে পারে সেই জলটা, যে কোনো রকম বিক্রিয়া, বিভিন্ন বিক্রিয়াতে জল উৎপন্ন হতে পারে। তো সেই বিক্রিয়া থেকে উৎপন্ন হোক না কেন, যে কোনো উপায়ে এই যে জল, এই যে যৌগটা, এই যৌগটায় যে উপাদান মৌলগুলো রয়েছে, উপাদান মৌল কারা কারা রয়েছে জলে, জলের মধ্যে উপাদান মৌল কারা কারা রয়েছে, হাইড্রোজেন আর অক্সিজেন, হাইড্রোজেন এইচ ও অক্সিজেন, অক্সিজেন। তো এই জলের এই যে উপাদান মৌলগুলো হাইড্রোজেন আর অক্সিজেন, এদের যে ভর, এদের যে ওজন, এই ওজন যে কোনো উৎস থেকে তুমি নাও না কেন, সেই জলের ক্ষেত্রে তার ওজন সর্বদা, একটি অণুর ওজন কিন্তু সর্বদাই কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক থাকবে। তো আমরা এখান থেকে দেখি জলের ক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেনের ওজন ক্যালকুলেট করে জলের ওজনটা দেখি কত হয়। তো জল অর্থাৎ H2O মানে দুই পরমাণু হাইড্রোজেন রয়েছে, 2 × 1 = 2, আর অক্সিজেন একটা রয়েছে অর্থাৎ 16 × 1 দ্যাট ইজ 16। তাহলে জলের 2 + 16 = 18। জলের ওজন এট মলিকিউলার মাস, মলিকুলার মাস, তাই তো জলের H2O এর মলিকুলার মাস কত হচ্ছে 18। তাহলে তুমি যে কোনো উৎস থেকে জল পাও না কেন, তার ভর কিন্তু অবশ্যই 18 গ্রামই হবে একটি অণুর ভর। একই রকম ভাবে তুমি যদি কার্বন ডাই অক্সাইড নাও, তাহলেও কিন্তু যে কোনো উৎস থেকে ধরো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো, তো সেক্ষেত্রে এই যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডের ভর কিন্তু সর্বদাই 44 গ্রাম হবে, যে কোনো উৎস থেকেই তুমি পাও না কেন সেখানে। কেননা কার্বনের ভর কত, এখানে কার্বনের ভর হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 16 × 2 that is 32 plus 12, তাহলে 12 plus 32 = 44 গ্রাম। তো এটাই হচ্ছে স্থির অনুপাত সূত্র। এখন এই স্থির অনুপাত সূত্রের একটা বিপরীত সূত্র বেরিয়েছে, কিন্তু সেটা কোনো মতেই সেটা কিন্তু এই স্থির অনুপাত সূত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সেটা ভুল আছে, সেটা যে ত্রুটিযুক্ত সেটা পরে ধরা পড়ে। কি বলা হয়েছিল তাতে, না নির্দিষ্ট মৌলগুলি নির্দিষ্ট ওজনের অনুপাতে, নির্দিষ্ট মৌলগুলি নির্দিষ্ট ওজনের অনুপাতে যদি যুক্ত হয়, তাহলে তারা যে যৌগ উৎপন্ন করে সেই যৌগটাও নির্দিষ্ট হয়। কিন্তু না, এর অনেক ড্রব্যাক দেখা গিয়েছে। আবার বলছি কথাটা কি, যে নির্দিষ্ট মৌলগুলো এবং তাদের যদি নির্দিষ্ট ওজনের অনুপাতে যদি তারা যুক্ত হয়, তাহলে কিন্তু তারা অবশ্যই একটি নির্দিষ্ট যৌগই উৎপন্ন করবে। কিন্তু এই বিষয়ের অনেক ত্রুটি ধরা পড়ে এবং অনেক ভুল প্রমাণিত হয়। যেমন ধরো, আমি একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে, যে ধরো ডাইমিথাইল ইথার আর ইথানল, তাহলে ইথানল আর ডাইমিথাইল ইথার, ইথানল কি এরা, আচ্ছা ইথানল আর ডাইমিথাইল ইথার এরা কিন্তু দুজনেই পরস্পরের আইসোমার, অর্থাৎ আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই C2H6O, আণবিক সংকেত কিন্তু দুজনেরই সেম, আণবিক সংকেত কিন্তু দুজনেরই সেম, কিন্তু এদের যে গঠন সেটা কিন্তু আলাদা। তাহলে 3, 2, 5 OH, আর ডাইমিথাইল ইথার CH3O CH3। তো এই যে ডাইমিথাইল ইথার আর ইথানল, দেখো উভয়ের ক্ষেত্রেই আমরা যদি কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের ভরকে ক্যালকুলেট করি, অনুপাত করি আমরা, তাহলে কত পাচ্ছি দেখো। কার্বন এখানে দুটো আছে, তাই 12 × 2 is to হাইড্রোজেন যদি বলি, হাইড্রোজেন হচ্ছে এখানে টোটাল 6টা আছে, তাহলে 6 × 1, আর হচ্ছে অক্সিজেন, অক্সিজেন এখানে কটা আছে, একটা,
দ্যাট ইজ 16। এদের অনুপাত কত হচ্ছে 12 গুণে 24:6:16। এটাকে আবার লঘিষ্ঠ করা যায় 12 3 8। তাহলে এইটা পাচ্ছি এদের অনুপাত। আবার এখানেও দেখো, এখানেও কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের যদি অনুপাত করি, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, কার্বনের ক্ষেত্রে কত হচ্ছে, এখানেও সেমই হচ্ছে। দেখো কার্বন এখানে দুটো আছে, তার মানে 12 গুণে 24 হাইড্রোজেন 6টা আছে, তাহলে 6, অক্সিজেন হচ্ছে একটা আছে, তাই 16। তাহলে এখানেও দেখো 12:3:8 হচ্ছে। তাহলে এদের যে রেশিও এটা কিন্তু ইকুয়ালি থাকছে, ঠিক আছে, বা আণবিক যে সংকেত সেটাও কিন্তু সেম থাকছে, কিন্তু এই দুটো যৌগ সম্পূর্ণ আলাদা, ভিন্ন ধর্ম বিশিষ্ট, এরা পরস্পরের আইসোমার, এরা জৈব যৌগ। তো এই ক্ষেত্রে কিন্তু এই স্থিরানুপাত সূত্রটা, যে বিপরীত সূত্রটা আমরা বললাম, যে নির্দিষ্ট উপাদান এবং যৌগের মানে যে ওজনের অনুপাতে ওরা যুক্ত হয়েছে সেটাও যদি নির্দিষ্ট হয়, তবে যে একটি নির্দিষ্ট যৌগই উৎপন্ন করবে, এই ধারণা কিন্তু ভুল প্রমাণিত হবে। ঠিক আছে, একই রকম ভাবে আমরা কিন্তু ধরো অ্যাসিটিলিন আর বেনজিনের কথা যদি বলি, অ্যাসিটিলিন হচ্ছে C2H2 অ্যাসিটিলিন। দেখো অ্যাসিটিলিনের এখানে এদের ওজনের অনুপাত কত হচ্ছে 12:24:2, দ্যাট ইজ 12:1। একই রকম ভাবে ধরো তুমি বেনজিনকে নিয়েছো C6H6, তাহলে 6×12=72:6, মানেও কিন্তু 12:1। তাহলে দেখো এদের ওজনের অনুপাত একই, এদের ওজনের অনুপাত কিন্তু একই থাকছে, উপাদান মৌলগুলোও নির্দিষ্ট, কিন্তু একই যৌগ কি উৎপন্ন হলো? হলো না। তার মানে এর যে বিপরীত সূত্রটা কি বলা হয়েছে না, নির্দিষ্ট মৌলগুলি নির্দিষ্ট ওজনের অনুপাতে যুক্ত হয়ে একটি নির্দিষ্ট যৌগ উৎপন্ন করবে, এই ধারণা কিন্তু ভুল। ঠিক আছে, তো আমরা এখানে স্থির অনুপাত সূত্র থেকে একটা প্রবলেম দেখে নিই। দেখো এই যে প্রবলেমটা এখানে বলা হয়েছে যে 0.24 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সিজেনের উপস্থিতিতে দহনের ফলে 0.40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। আবার এটা সেকেন্ড আরেকটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে 0.18 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সিজেনের উপস্থিতিতে দহনের ফলে 0.30 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। এবার বলেছে যে দেখাও যে উভয় ক্ষেত্রে স্থির অনুপাত সূত্র মান্যতা পেয়েছে। তো এটা আমরা কিভাবে দেখাবো, কিভাবে প্রমাণ করব? তো কারা কারা রিঅ্যাকশন করেছিল? ম্যাগনেসিয়াম আর অক্সিজেন কি উৎপন্ন করেছিল? ম্যাগনেসিয়াম অক্সাইড। ফার্স্ট কেসটায় কি হয়েছিল? কেস নাম্বার 1 দেখো, ম্যাগনেসিয়াম রিঅ্যাকশন করেছিল হচ্ছে 0.24 গ্রাম, উৎপন্ন হয়েছিল কত? 0.40 গ্রাম। তাহলে অক্সিজেন কতটা লেগেছিল? এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো কিভাবে না, 0.40 মাইনাস 0.24 কত হচ্ছে? 0.16 গ্রাম, তাই তো? তো 0.16 গ্রাম। একই রকম ভাবে তাহলে এখানে যদি আমরা দেখি যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের যে রেশিওটা, সেই রেশিওটা কত? ম্যাগনেসিয়াম ইজ টু অক্সিজেন, এটা আমি ব্যালেন্স করিনি। তো এখানে দেখো কি হচ্ছে, 0.24 is to 0.16, তাহলে 0.2 তে গেল 12 is to 8, 12 4 দুগুণে 3:4। ঠিক আছে, তো একই রকম ভাবে আর একটা সেকেন্ড কেসটা আমরা দেখে নিই, যে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, সেখান থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম কতটা? ম্যাগনেসিয়াম হচ্ছে 0.18 গ্রাম পার্টিসিপেট করেছিল রিঅ্যাকশনে, উৎপন্ন হয়েছিল কত? 0.30 গ্রাম। আর এখান থেকে কতটা অক্সিজেন লেগেছিল না, 0.30 মাইনাস 0.18 এত গ্রাম, মানে 0.12 গ্রাম। 0.12 আমরা এখানে লিখে দিলাম। এখানেও দেখো ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের রেশিওটা দেখো, রেশিও অফ ম্যাগনেসিয়াম ইজ টু অক্সিজেন 0.18 is to 0.12, দেখো কত হচ্ছে? 3:2। তাহলে এখানেও দেখো রেশিও হচ্ছে 3:2, এখানেও রেশিও হচ্ছে 3:2। তাহলে এই দুটো ক্ষেত্রেই দেখো ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের যে রেশিওটা, সেই রেশিওটা কিন্তু উভয় ক্ষেত্রেই ইকুয়াল থাকছে। তাহলে অবশ্যই আমরা এখান থেকে বলতে পারি যে এরা স্থিরানুপাত সূত্রকে মেনে চলছে। তো এই জাতীয় আমরা অনেক প্রবলেম কিন্তু পরবর্তীতে সলভ করব এই বিষয়গুলোর রেসপেক্টে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর লাইক করে অবশ্যই আমাদের
এই যে কাজটাকে সেটাকে সাপোর্ট করো, তাহলে আমরা আরো ভালোভাবে কাজ তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। সকলে ভালো থেকো, আজকের ক্লাস এই পর্যন্ত।